সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও টিউটর ক্লাসে। আমরা স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করছিলাম। তার ধারাবাহিকতায় আমাদের আজকের লেকচার নাম্বার হচ্ছে 9 এবং এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। তোমরা যারা লেকচার নাম্বার 8 দেখোনি, প্রথম পর্বটা দেখোনি, অবশ্যই প্রথম পর্বটা দেখে তারপরে দ্বিতীয় পর্বে জয়েন করো। তো চলো, যারা প্রথম ক্লাসটি 8 নম্বর লেকচারটি দেখেছো, প্রথম পর্বটি দেখেছো, চলো আমরা গত ক্লাস যে পর্যন্ত করেছিলাম তারপর থেকে শুরু করি। আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব 21 থেকে 35 পর্যন্ত। প্রথমে আমাদের 21 নম্বর প্রশ্নটা হচ্ছে, এ এবং বিকে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এ এবং বি এই ভেক্টর দুটি দেয়া থাকবে, এটি স্থানাঙ্কে দেয়া থাকুক বা সরাসরি ভেক্টর রূপে দেয়া থাকুক, দুইটা ভেক্টর দিয়ে তোমাকে বলবে যে এই দুটো ভেক্টরকে যদি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু বিবেচনা করো তাহলে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা 7 নম্বর লেকচারে দেখেছিলাম যে দুটো ভেক্টরের ক্রস গুণফলের যে মানটা, এটি আসলে কি নির্দেশ করে। দেখো, এখানে এ ভেক্টরটা যদি এটা হয়, এই ও থেকে পি পর্যন্ত হচ্ছে ভেক্টরটার মান, আর দিক হচ্ছে এই বাহু বরাবর। বি ভেক্টরটা হচ্ছে ও থেকে এই পর্যন্ত, তাহলে এই ও থেকে আর পর্যন্ত যেটুকু, এইটুকু হচ্ছে ভেক্টরটার মান, আর দিক হচ্ছে এই বরাবর। তো আমি দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম ও বিন্দু থেকে যারা ক্রিয়াশীল। সো এটা দিয়ে যদি আমরা একটা সামান্তরিক তৈরি করি, সামান্তরিক মানে হচ্ছে এটার প্যারালাল একটা বাহু নাও সমান সমান্তরাল, এটার সমান সমান্তরাল একটা বাহু নাও, তাহলে দেখো একটা সামান্তরিক তৈরি হচ্ছে। এখন এই সামান্তরিকটির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত? আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট। সো এখানে বেসটা কত? এ। আর হাইটটা কত? হাইটটা কিন্তু বি না, উচ্চতা কিন্তু বি না। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার বি সাইন থিটা। এই যে এটা যদি থিটা হয়, এদিকটা বি কস থিটা, এদিকে হচ্ছে বি সাইন থিটা। তার মানে আমাদের দেখো এইটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হচ্ছে এই যে ভূমি যেটা, সেটা হচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে বি সাইন থিটা। তার মানে এ বি সাইন থিটা অ্যাকচুয়ালি কি? এ বি সাইন থিটা হচ্ছে দুটা ভেক্টরের ক্রস গুণফলের মান, দুটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তার মানে এটার সরল অর্থ দাঁড়ালো হচ্ছে এই যে তোমাকে যখন এ আর বি দিয়ে যে সামান্তরিক তৈরি হয়, এই সামান্তরিকের যখন ক্ষেত্রফল বের করতে বলবে, তোমাদের দুটো অপশন আছে। এই যে যেটুকু আমি বক্সের মধ্যে আটকেছে, আমাদের কিন্তু দিকের দরকার হচ্ছে না, শুধু মান নিয়ে কাজ করলেই হবে। আমি দিকটা কেটে দিলাম, পরম মান দিলাম। সো আমি ক্ষেত্রফল বের করার জন্য আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে করি, তাহলে আমি এ ভেক্টরের মান বের করব, যেটা অলরেডি করা আছে। বি ভেক্টরের মান বের করব, এটাও করা আছে। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব, এই যে এখানে যে কোণটা, সেটা বের করব, এবং এই যে পুরোটা গুণ করব এ বি সাইন থিটা, কোণের মান বের করে সাইন নিব। তাহলে এই টোটাল যে সংখ্যাটা আসবে, এটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তবে এটা কিন্তু দেখো, কোণ বের করতে গেলে আমাদেরকে বেশ ঝামেলা পোহাইতে হয়, মানে বেশ বড় হয়ে যায়। তো আমরা এই দিক দিয়ে না করে আমরা যদি এদিক দিয়ে করি, কাজটি ইজি হয়। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণন করব ওই যে নির্ণয় ফরম্যাটে, দেন তার মান বের করে ফেলবো। ইজিলি দেখবা দুটো ভেক্টরের ক্রস গুণন করে তার মান বের করে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তবে তুমি দুইটার যে কোনোটাই করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার জন্য যেটা সুবিধাজনক মনে হয়, যে ক্ষেত্রে যেটা সুবিধা সেটাতে করতে পারো। তাহলে আমরা এখানে এটা করব, এ ক্রস বি করে তার মান বের করব। এ ক্রস বি করে তার মান বের করলে ওটাই হচ্ছে এই সামান্তরিকটির ক্ষেত্রফল। অলরেডি আমাদের অনেকবার এটা করা আছে। এ ক্রস বি যদি আমরা এই নির্ণায়ক ফরম্যাটে করি, তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এই ভেক্টরটা। তো আমাদের তো কিন্তু ভেক্টরটা দরকার না, তার মান দরকার। সো মান বের করার জন্য তুমি এটাকে মান বের করে ফেলো। সো এই যে মানটা বের হচ্ছে, এটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এটাই আছে। সোজা না? দেখো, ধারাবাহিকভাবে করলে কিন্তু আসলে জিনিসটা সোজা মনে হয়। আমরা একেবারে শুরু করেছি বেসিক জায়গা থেকে, ধারাবাহিকভাবে আগাচ্ছি। আচ্ছা, তো তারপরের প্রশ্নটা আসো।
ক্ষেত্রফল নির্ণয়ের আমরা পরপর 3টা প্রশ্ন করব। 21 করলাম হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল দেখলাম। এইবার যদি তোমাকে বলে যে এ আর বি কে একটি ত্রিভুজের সন্নিহিত বাহু ধরে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এখানে দেখো এই যে এটা এ একটা ভেক্টর, এটা যদি মূল বিন্দু হয় ধরো ও এ, এটাকে যদি সি ধরো, তাহলে এই যে সামান্তরিকটা তৈরি হচ্ছে, তাহলে এটা দিয়ে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় এটা আমরা 21 নম্বরে শিখেছি। এখন মজার ব্যাপারটা দেখো, এই টোটাল ক্ষেত্রফলকে আমি যদি ধরো এই মাঝখান দিকে আমি যদি মাঝখান বরাবর একটা কর্ণ টানি, তাহলে দেখো এটা টোটাল ক্ষেত্রফলকে ঠিক সমান 2 ভাগে ভাগ করতেছে, তাই না? এটা সমান 2টা ভাগে ভাগ করছে। সো এটা সমান 2টা ভাগে ভাগ করার অর্থ হচ্ছে আমরা যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা বের করেছিলাম তাকে 2 দ্বারা ভাগ করলেই মানে হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল করেছিলাম এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ছিল টোটাল সামান্তরিকটার ক্ষেত্রফল, তাকে যদি অর্ধেক করো তাহলেই কিন্তু আমাদের এখানে লক্ষ্য করো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টরটাকে যদি প্যারালাল শিফট করে নিয়ে আসো তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো এ আর বি ত্রিভুজের সন্নিহিত বাহু এবং এদের দিয়ে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে এইটুকুর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু হচ্ছে পুরোটুকুর ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে আমাকে নতুন কিছু করতে হবে না, অলরেডি আমার যে পর্যন্ত করা ছিল সামান্তরিকের ক্ষেত্রফল, সেই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক নিলেই হয়ে যাবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের এই পর্যন্ত করা ছিল, এই যে এটা ছিল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এ আর বি যদি 2টা ভেক্টর ত্রিভুজের যদি 2টি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে তাদের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে পারবো। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন হচ্ছে এইবার আমাকে বললো যে এ আর বি এটাকে সামান্তরিকের কর্ণ বিবেচনা করো। এইবার কিন্তু আর আমাকে সামান্তরিকের বাহু বলে নাই, সামান্তরিকের যদি এটা এ আর বি ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, ধরো আমি এখানে একটু ছোট করে এঁকে দেখাই, এ আর বি এটা যদি সামান্তরিকের 2টি কর্ণ নির্দেশ করে, তো প্রথমত হচ্ছে যে সামান্তরিক নিলাম আমরা, একটা কর্ণকে হচ্ছে তুমি এ ভেক্টর নিবা আর অপর কর্ণটাকে তুমি হচ্ছে বি ভেক্টর নাও। তাহলে এই এ যদি হয় একটা কর্ণ আর বি যদি হয় আর একটা কর্ণ, তাহলে এই 2টা কর্ণ যদি সামান্তরিকের এই কর্ণ 2টা ভেক্টর রূপে দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিকটির ক্ষেত্রফল কত এটি বের করতে হবে। তো এটা খুব ছোট্ট একটা প্রমাণ করে এটা দেখানো যায়, আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে সেটা দেখাচ্ছি না, তুমি এটা সরাসরি মনে রাখো। এটার ক্ষেত্রে ওই যে ত্রিভুজের মতো সরাসরি এই সূত্রটা হবে, এ ক্রস বি এর মান করে তাকে অর্ধেক করে দেবা। এটা প্রমাণ করা যায়, বিভিন্নভাবে প্রমাণ করা যায়। সো আমি এটা অন্য কোনো সময় সুযোগ পেলে এটা প্রমাণ করে দেখাবো। এটা যেহেতু আমার অনেকগুলো প্রশ্ন আলোচনা করতে হবে, আমি এটার বিস্তারিত গেলাম না। আচ্ছা, তাহলে হাফ ইন্টু এ ক্রস বি, তো এটা অলরেডি বের করা আছে আমাদের, 2টা ভেক্টরকে ক্রস গুণন করে তারপরে তাকে অর্ধেক করে দাও, তাহলে কর্ণ তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে 2টা ভেক্টর যদি কর্ণ নির্দেশ করে সামান্তরিকের তাহলে হাফ ইন্টু ক্রস গুণফলের মান দিয়ে করবা। আর যদি বাহু নির্দেশ করে এ আর বি যদি সামান্তরিকের 2টি বাহু নির্দেশ করে তাহলে পরে হাফ বাদ দিয়ে শুধু ওই যে এ ক্রস বি এর মানটা নিবা, সেটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো এই গেল হচ্ছে আমাদের 23 পর্যন্ত। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন আমাদের এখন মোটামুটি আমরা একটা জায়গায় চলে আসছি, আমাদের এখন খুব বেশি সময় লাগবে না, আমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবো বাকিগুলো। বলছে যে ও এ বি এই ত্রিভুজটি, এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ও এ বি, এই ত্রিভুজটি সমবাহু কিনা, সমদ্বিবাহু কিনা অথবা সমকোণী কিনা এটি চেক করতে হবে। তো আমরা অলরেডি এ ভেক্টরের মান বের করেছিলাম, বি ভেক্টরটারও মান বের করেছি, আর এ বি ভেক্টর এটা 11 নম্বর প্রশ্নে গিয়ে দেখো, প্রথম 8 নম্বর লেকচারে আছে 11 নম্বর যে প্রশ্নটা সলভ করেছি আমরা, সেখানে এ বি ভেক্টর কীভাবে গঠন করতে হয় এবং তার মান বের করতে হয় এটাও দেখানো আছে, আমি এটা রিপিট করব না। সো 3টা বাহুই কিন্তু আমাদের অলরেডি আছে, এখন জাস্ট এই 3টা বাহু চেক করেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। দেখো এখানে 3টার যে মান
তিনটা কি সমান হয়েছে? একটাও কিন্তু সমান না। তার মানে এটা সমবাহুও না, এটা সমদ্বিবাহুও না। দুই বাহু সমান হলে সমদ্বিবাহু। অলরেডি দুটো ডিসিশন হয়ে গেছে আমাদের এই মানগুলোর মাধ্যমে। সমকোণী কিনা, সমকোণী কিনা এটা তুমি কোণ বের করে যদি করতে চাও তাহলে কিন্তু মানে তোমার যদি কপাল খারাপ হয় যে তিনটেই চেক করতে হচ্ছে, তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। এটা আমরা নিশ্চয়ই ওইদিকে যাব না, খুব সহজ একটা রাস্তা আছে। সমকোণী হতে হলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন তুমি বলতে পারো যে আমি অতিভুজ চিনব কীভাবে? সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় বড়টা থাকে, তার মানে আমরা এই তিনটার মধ্যে যে মানটা বড়, এইটার স্কোয়ার যদি বাকি দুইটার স্কোয়ারের সমান হয় তাহলে আমরা বলবো, যেমন এখানে √14 এটার স্কোয়ার করলে হচ্ছে 14, √24 এটাকে স্কোয়ার করলে হচ্ছে তোমার 24, রুটটা চলে যাবে। তো এই দুটার যোগফল কি 26 হয়? এটাকে তো স্কোয়ার করলে 26, দেখা যাচ্ছে এটা সমান হয় নাই। তাহলে এই যে ছোট দুইটা যেটা, এটাকে স্কোয়ার করে যোগ করলে এটা যদি বড়টার সমান হয়, এখানে এটা বড়টার সমান হয় নাই, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ হয় নাই। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ হয় নাই। তার মানে সমবাহু না, সমদ্বিবাহু না, সমকোণী ত্রিভুজও না। এইভাবে আমরা যে কোনো একটা ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ তৈরি হচ্ছে, প্রথমে আগে প্রত্যেকটা বাহুর মান বের করবা। যদি ভেক্টর দেয়া না থাকে তাহলে ভেক্টরটা তৈরি করবা। ভেক্টরটা তৈরি করে তারপরে তিনটা বাহুর মান বের করে এই তিনটা বাহুকে তুলনা করে তুমি এই সিদ্ধান্তগুলো নিতে পারো। আচ্ছা, এবার দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে, বলছে যে এ আর বি ভেক্টর দুটিকে সমান্তরাল করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তো সমান্তরাল করতে হলে আমাদেরকে আসলে স্থানাঙ্কগুলোকে একটু যদি আমাদের চেঞ্জ করার অপশন দেয়, যে আমাদের এই স্থানাঙ্কগুলোকে চেঞ্জ করে আমরা সমান্তরাল করব, তাহলে একসাথে সবগুলো চেঞ্জ করার চেষ্টা করব না, তাহলে কিন্তু হিসাব করতে অসুবিধা হবে। আমরা জানি যে দুইটা ভেক্টর সমান্তরাল হতে হলে তাদের ওই ভেক্টর দুটার আয়ের সহগ, জের সহগ, কের সহগের অনুপাত সমান হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সমান কিন্তু হয় নাই। এখানে দেখো এ ভেক্টরটার আয়ের সহগ হচ্ছে 3, বি ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 1, এ ভেক্টরের জের সহগ হচ্ছে 1, বি ভেক্টরের জের সহগ হচ্ছে -3, এ ভেক্টরের কের সহগ হচ্ছে 2, বি ভেক্টরের কের সহগ হচ্ছে 4। তো আমাদের লক্ষ্য করো, এবার একটু মাথা খাটাও যে আমাদের এই অনুপাতগুলোকে যদি সমান করতে হয়, আমি যে কোনো একটার স্থানাঙ্ক, ধরো আমি যদি এ ভেক্টরের স্থানাঙ্কগুলো চেঞ্জ করে করতে চাই, তাহলে এ ভেক্টরের স্থানাঙ্কগুলো চেঞ্জ করেই এটাকে করার চেষ্টা করব এবং যে কোনো একটাকে ঠিক রাখবো। ধরো আমি প্রথমটাকে ঠিক রাখলাম, এই 3/1 এই অনুপাতটা রাখতে চাই, তাহলে আমার এখানে যদি 3/1 অনুপাত করতে হয়, তাহলে এখানে এই স্থানাঙ্কটাকে কত করলে আমি এটার অনুপাতটাকে 3/1 করতে পারি বলো তো? এখানে এই 1-এর জায়গায় কত বসাইলে এই অনুপাতটা 3/1 হয়? তাহলে বোঝাই যাচ্ছে এইটা হবে হচ্ছে, যদি -9 নেই, -9, তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, 3 আর 9 কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে উপরে হবে 3, নিচে হবে 1। তার মানে আমরা এই এ ভেক্টরটার যে ওয়াইয়ের স্থানাঙ্ক এটাকে নিব হচ্ছে -9, একটু মনে রাখি, -9। আচ্ছা, এইখানে যদি 3/1 করতে হয় তাহলে জাস্ট এখানে শুধু 12 নিলেই হচ্ছে, কাটাকাটি করলে 3/1 হচ্ছে। তার মানে এখানে আমাদের নিতে হবে হচ্ছে 12, আর প্রথম স্থানাঙ্কটা চেঞ্জ করব না, এটা 3 আছে, 3ই থাকবে। তার মানে এ ভেক্টরটার স্থানাঙ্কগুলো যদি 3, -9 এবং 12 হয়, আর বি ভেক্টরটা যা আছে তাই যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ভেক্টর দুটিকে পরস্পর সমান্তরাল করা যাচ্ছে। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে যে এ ভেক্টরটার ওয়াই এবং জেডের স্থানাঙ্ক চেঞ্জ করে এত এত করলে এ আর বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়ে যাবে। 26 নম্বর প্রশ্ন, এখান থেকে আমাদের সি ভেক্টরের ব্যবহার করা শুরু করলাম আমরা। এটা অনেকটা সরল অঙ্কের মতো, আমি এটা আসলে জাস্ট প্যাটার্নটা বুঝাবো। সরল অঙ্কের মতো হচ্ছে, মানে তোমাকে প্রথমে বি ক্রস সি করে তার সাথে এর ডট গুণন করতে হবে। তুমি যে রেজাল্টটা পাবা দেখাতে হবে, তুমি যদি এর সাথে বিটাকে ক্রস গুণনটা আগে করো, দেন সি এর সাথে ডট গুণন করো, তাহলেও তুমি একই রেজাল্ট পাবা, এটা তোমাকে দেখাতে হবে।
দুই পাশ সমান দেখাতে হবে। তো এইটা তুমি বাসায় ধৈর্য সহকারে ধীরে স্থিরভাবে করবা। এই স্থানাঙ্কগুলো দেয়া আছে। আমরা পুরো প্রসেসগুলো কিন্তু শিখেছি কোনটা কিভাবে করতে হয়। আমরা বির সাথে প্রথমে সি ক্রস গুণন করব, এর সাথে ডট গুণন করব, একটা ফলাফল পাবো। এখানে আমরা এ আর বি আগে ক্রস গুণন করব, সি এর সাথে ডট গুণন করব, একটা রেজাল্ট পাবো। আমি এখানে জাস্ট এক নজর তোমাদেরকে একটু দেখাচ্ছি। বি ক্রস সি করলে এই ভেক্টরটা পাওয়া যাবে। তার সাথে যদি আমরা এর ডট গুণন করি তাহলে রেজাল্ট পাওয়া যাবে -30। একইভাবে আমরা যদি এ আর বি কে ক্রস গুণন করি তাহলে আমরা এটা পাবো। এটা অনেকবার ধরেই করা হচ্ছে। তার সাথে আমরা যদি সি এর ডট গুণন করি তাহলে আমরা এটার রেজাল্টটাও পাচ্ছি -30। এটা শূন্য না, -30 আর কি। আমরা এটা শূন্যের ব্যবহারটা পরে আসতেছি, এটা আপাতত ক্যান্সেল করো। আচ্ছা, এটা রেজাল্টটাও -30। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই পাশই কিন্তু সমান আছে। তো দুই পাশ সমান আছে মানেই হচ্ছে আমাদের যেটা দেখাতে বলছে সেটা কিন্তু দেখানো হয়ে গেল। এইটা তোমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। সৃজনশীল হিসাবে বেশ কতবার বোর্ড পরীক্ষাতে আসছে। তোমরা বিগত সালের বোর্ডের কোশ্চেনগুলো খুঁজলেই দেখবে অনেকগুলো সৃজনশীল এই গতে অথবা ঘতে এই প্রশ্নটা ছিল। কি প্রশ্ন? এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে কিনা এটা যাচাই করতে হবে বা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। প্রথমত তোমরা এটা অধিকাংশ স্টুডেন্টই চোখ বন্ধ করে মুখস্থ করো সত্যটা, যে এই সত্য হইলে সমতলে থাকবে, দেন পরীক্ষার হলে করে আসো। কিন্তু একটু মাথা খাটায় বোঝার চেষ্টা করো না যে সমতলে থাকার জন্য এই সত্যটা কেন, মানে এইটাকে 0 হইতে হবে। দুইটা ভেক্টরকে ক্রস গুণন করে তৃতীয়টার সাথে ডট গুণন করলে যদি 0 হয় তাহলেই ভেক্টর তিনটি সমতলে থাকবে। কেন আমি একটু বোঝাচ্ছি তোমাদের। এখানে দেখো একটা ত্রিমাত্রিক চিত্র তৈরি করছি, এটা দেখে বোঝাচ্ছি। তুমি একটু সহজে বুঝলে তোমার আসলে জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। সূত্রটা ভুলে গেলেও তুমি নিজে বুঝতে পারবে যে কী করতে হবে। ধরো আমরা যদি তিনটা ভেক্টরের নাম দিই, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এদের তিনটাকে কিন্তু আমি একটা তলে রাখছি, একই তলে আছে এরা। তো এটাকে কী করলে প্রমাণ করা যায়? প্রমাণ করা যায় হচ্ছে আমরা যখন এ আর বি ক্রস গুণন করব। তোমরা কিন্তু জানো যে যখন দুইটা ভেক্টরকে ক্রস গুণন করা যায় তখন এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে একটা ভেক্টর পাওয়া যায়। দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে নতুন যে ভেক্টরটা তৈরি হয় সেটি হচ্ছে এর উপর লম্ব, বি এর উপর লম্ব, দ্যাট মিনস এই তলের উপর লম্ব। তাহলে লক্ষ্য করে এই তলের উপর লম্ব ভেক্টরটা পেয়ে গেলাম। এখন সিটাকেও একই তলে থাকার অর্থ হচ্ছে আমরা যদি এই ভেক্টরটাকে যদি আমি ডি ভেক্টর নাম দিই, আমি যদি এইটার সাথে সিটাকে প্রমাণ করতে পারি যে এটা 90 ডিগ্রি কোণে আছে লম্ব, তাহলেই তো নিশ্চিতভাবেই এ বি সি তিনটা একই তলে থাকবে। তার মানে তিনটা একই তলে থাকার শর্ত হচ্ছে যে কোনো দুইটাকে ক্রস গুণন করলে যে ভেক্টরটা তৈরি হচ্ছে তার সাথে তৃতীয়টাকে ডট গুণন করবা। তাই কিন্তু করছি আমরা এখানে। প্রথম দুইটাকে ক্রস গুণন করে তৃতীয়টার সাথে ডট গুণন করেছি। এবং আমরা কিন্তু জানি যে লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই যে ডি আর সি এদের যে ডট গুণফল, ডিটা কি? ডিটা হচ্ছে এ ক্রস বি। আমরা এ ক্রস বি এখানে লিখি। দেখো এইটা হচ্ছে এ ক্রস বি, এইটার সাথে সি, এটা যদি ডট গুণফল 0 হয় আমরা জানি যে দুইটা ভেক্টরের, এটা কিন্তু ক্রস গুণন করার পর এই দুইটাকে মিলে একটা ভেক্টর হিসেবে চিন্তা করবা যে দুটা ক্রস গুণন করার পর দুটো মিলে একটা ভেক্টর, আর এখানে সি একটা ভেক্টর। তাহলে এই দুটাকে যদি ডট গুণন করো তাহলে ডট গুণফল যদি 0 হয় তাহলে তো তারা পরস্পর লম্ব। আর তারা পরস্পর লম্ব মানেই হচ্ছে তোমার এ বি সি তিনটেই একই সমতলে অবস্থিত। তো এই হচ্ছে আসলে মূল ফ্যাক্ট। এখন এইটা বেসিকটা জানা থাকলে সুবিধা হলো, তুমি এই কাজটা কিন্তু যদি ধরো এ বি সি, তুমি যদি আগে বি ক্রস সি করতে চাও তাতেও কিন্তু আমার এই ভেক্টরটাই তৈরি হচ্ছে, মানে একটু কম বেশি হবে, হয়তো এই তলের উপর লম্ব হবে। তার সাথে যদি তুমি এর ডট গুণন করো সেটাও যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণ হচ্ছে যে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। তাহলে কোনো একটা ভেক্টর মানে তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত হচ্ছে তাদের যে কোনো দুইটাকে আগে ক্রস গুণন করে, ক্রস গুণনটা আগে করতে হবে,
তারপরে তৃতীয়টার সাথে যদি ডট গুণন করো এবং ফলাফল যদি হয় 0, তাহলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টি। তো আমরা এবার এটাকে যখন অঙ্ক করব, এটা তো সত্য বুঝলাম, এটা প্রমাণ করতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ আগাও। a ক্রস b আমাদের করা আছে, a ক্রস b ভেক্টরটা বের করে তার সাথে সিটাকে ডট গুণন করো। এখানে দেখো আমরা a ক্রস b যেটা পেলাম তার সাথে সিটাকে যদি আমরা ডট গুণন করি, তাহলে এখানে যে মানটা পাওয়া যাচ্ছে এটা শূন্য না, সুতরাং ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত নয়। তো এটা করে যদি আমার রেজাল্ট আসতো হচ্ছে 0, তাহলে এটা বোঝা যেত এরা একই সমতলে অবস্থিত। এখন এখান থেকে তোমাদের একটা জিনিস বলি, দেখা গেল যে ধরো এই যে ডট গুণন করার ক্ষেত্রে আমাদের এই সি ভেক্টরটা যেটা, সেখানে হয়তো কোনো একটা সহগ দেয়া নাই। ধরো সি ভেক্টরটার এখানে আমি এম দিয়ে দিলাম, তো বললাম যে এম এর মান কত হলে, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টরটার এম এর মানটা মানে এখানে যে সহগটাকে এম লিখলাম, বললাম যে এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। তাহলে তুমি প্রথমে আগে যে দুটা কমপ্লিট সহগ দেয়া আছে ওই দুটা সহগ দিয়ে a ক্রস b এটা ভেক্টরটা বের করে নিবা। তৃতীয়টাকে ডট গুণন করার ক্ষেত্রে এই পুরো ফলাফলটাকে 0 ধরেই তুমি ক্যালকুলেশন করবা। 0 ধরে ক্যালকুলেশন করে এই আননোন প্যারামিটার যেটা সেটা বের করবা, যে এম এর মানটা কত হলে আমি এটা শূন্য বানাইতে পারবো। আর সেটাই হচ্ছে এম এর মান, যে মান দিলে আমরা এ বি সি ভেক্টর তিনটিকে একই সমতলে অবস্থিত করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। মোটামুটি এই ধরনের প্রশ্ন আসলে আশা করি এখন পারবা। আচ্ছা, এই 28 নম্বর প্রশ্নটা, এটা একটু ঝামেলা বাধায় তোমাদের। সেটা হচ্ছে যে যদি বলে যে এ বি সি ভেক্টর তিনটি যে ঘন সামন্তরিক তৈরি করে তার আয়তন নির্ণয় করো। দেখো তোমরা ঘনক তো চিনো, ঘনক হচ্ছে যে লুডো খেলার ছক্কা যেটা, লুডো খেলার ছক্কা যেটা, তো এটা ঘনক না, এটা হচ্ছে ঘন সামন্তরিক। মানে এই লুডো খেলার ছক্কাটাকে যদি একদিকে একটু বাঁকা করে দিতে পারো, তাহলে এই যে দেখো প্রত্যেকটা সারফেস সামন্তরিকের মতো হচ্ছে, সো এটা হচ্ছে একটা ঘন সামন্তরিক। তো একটা ঘন সামন্তরিকের ধরো কোনো একটা কৌণিক বিন্দু থেকে যে তিনটা বাহু, এই তিনটা বাহু যদি তিনটা ভেক্টর নির্দেশ করে এ বি সি, দেন এই ঘন সামন্তরিকটির আয়তন কত এটা বের করতে হবে। তোমরা এটা সরাসরি, আমি তোমাদেরকে আগে একটু বলি, আমি তারপরে একটু বিশ্লেষণ করব বিষয়টা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাট তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে একটু আগে যেটা করলাম আমরা, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণন করে, ধরো আমি এ ক্রস বি করলাম, এটাকে ক্রস গুণন করে তৃতীয়টার সাথে ডট গুণন করলে যদি রেজাল্টটা 0 না হয়, 0 হয়ে গেল তো একই সমতলে অবস্থিত হবে, সেক্ষেত্রে কোনো ঘন সামন্তরিক তৈরি হবে না, তিনটা একই প্লেনে থাকবে। যদি 0 না হয়ে এখানে যে ভ্যালুটা নির্দেশ করবে এই ভ্যালুটাই হলো ঘন সামন্তরিকের আয়তন। এখন তোমাদেরকে একটু ফিল করাই যে এটা কেন আসলে আয়তন নির্দেশ করে। দেখো আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তিনটা ডাইমেনশন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটা ডাইমেনশন। তো এখানে উচ্চতা বলতে এখানে এই যে সি ভেক্টরটা কিন্তু উচ্চতা না, উচ্চতা হচ্ছে আমার এই যে এই বরাবর যদি আমি এই যে এই উপরের যে তল আর নিচের তল, এই দুইটা তলের যে লম্ব যে দূরত্ব, এটি হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এ ক্রস বি করে যদি আমি মান নেই, দেখো আমি যদি এ ক্রস বি এর মান নেই, এটা কিন্তু আমার ক্ষেত্রফল নির্দেশ করতেছে, যে নিচের দিকের যে ক্ষেত্রফল সেটা। তার সাথে আবার যদি আমি উচ্চতা গুণ দেই, উচ্চতা গুণ দিলেই তো আমার এই পুরোটার আয়তন নির্দেশ করতেছে। তাহলে লক্ষ্য করো আমাদের কাজটা খুবই সোজা। আমি প্রথমে এ ক্রস বি এর মান নিব, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এ ক্রস বি যেটা, এ ক্রস বি এর মান আর তার সাথে লাগবে হচ্ছে এইটুকু। এইটুকু কি দেখো, এই ভেক্টরটা যদি সি হয় তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই দিকের যে অংশটা, এই যে এইটুকু হচ্ছে সি কস থিটা। সি কস থিটা, দেখো আমি থিটাটা যদি এদিকে নেই তাহলে এটা হচ্ছে সি কস থিটা। এখন তুমি বলতে পারো যে আমি থিটাটা ওই দিকে নিব কেন? ভালো করে দেখো, আমি যখন এ ক্রস বি করব তখন আমার নতুন যে ভেক্টরটা তৈরি হবে সেটা তো এই লম্ব বরাবরই। এই যে এই ভেক্টরটাই তো আমার এ ক্রস বি ভেক্টর। তাহলে আমার একটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর আর একটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যেটা সেটাই তো থিটা। তাহলে এই দিকের যে অংশটুকু, এইটুকুর মান কত? সি ভেক্টরটার এই যে সি ইন্টু কস থিটা।
তার মানে হলো আমি যখন এ ক্রস বি করব, তার সাথে যখন আমি সি এর ডট গুণন করব, তো এইটার ফলাফলটাই হচ্ছে আমাদের এই ঘন সামান্তরিকটির আয়তন। কেন? এটা যদি মানের দিক থেকে দেখি, দেখো এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান আমাদের এ আর বি মিলে যে সামান্তরিক তৈরি করে সেই সামান্তরিকটির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। উচ্চতা হচ্ছে মানের দিক থেকে যে সি কস থিটা, মানে আমাদের এই পরের ভেক্টর আমরা তো জানি যে দুটা ভেক্টরের ডট গুণন মানে কি, প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে দেখো এইটার ডট গুণনই তো এই পাশের অংশটা, এ ক্রস বি ভেক্টরের সাথে সি এর যে ডট গুণন সেটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এই রাইট হ্যান্ড সাইডটাই তো আমাদের হচ্ছে ঘন সামান্তরিকের আয়তন নির্দেশ করতেছে। তাহলে তোমরা এই ফলাফলটাকে সরাসরি তোমরা যেটা করবা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের এটা বুঝতে একটু অসুবিধা হয় তারা সরাসরি এই তথ্যটুকু মনে রাখো, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণন করে তৃতীয়টার সাথে ডট গুণন করে তুমি যে ফলাফলটা পাবা এই ফলাফলটাই হলো এই ঘন সামান্তরিকটির আয়তন। জাস্ট এতটুকু মনে রাখো তাহলেই। আর যারা এটা বুঝতে চাও তারা আমি যেটুকু বুঝালাম এটুকু আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু পিছন থেকে টেনে দেখো আরেকবার, আশা করি বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে 29 নম্বর যে প্রশ্নটা সলভ করব, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন, একটু বোঝার চেষ্টা করো। মানে এখানে ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কী করতে হবে সেটাই বুঝতে পারবে না। এখানে বলছে যে এ ভেক্টরটির উপর বি এর লম্ব বিক্ষেপ এবং বি ভেক্টরটির উপর সি এর লম্ব বিক্ষেপ, এর দুটোকে সমান করতে চাচ্ছি আমরা। তো সমান করতে চাইলে বি আর সি এর মধ্যবর্তী কোণ কেমন হওয়া প্রয়োজন? আমাদের যেহেতু সবগুলোরই স্থানাঙ্ক দেওয়া আছে, তো বি আর সি এর মধ্যবর্তী কোণ তো আমরা অলরেডি একটা জানি, মানে আমি বের করতে পারবো বি আর সি এর মধ্যবর্তী কোণ। কিন্তু আমি যে সত্যটা বলছি যে ওই সত্যটা পূরণ করার জন্য কোণটা কত হওয়া প্রয়োজন। তুমি যেটা করতে পারো, বি আর সি এর মধ্যবর্তী কোণটা আগে বের করবা, আর এই সত্যটা পূরণ করার জন্য যে কোণটা হয় সেটা বের করবা। দুটোর মধ্যে বলবা যে কোণটা এত আছে, এখন দরকার হচ্ছে এত, তাহলে এতটুকু বাড়াইতে হবে বা কমাইতে হবে। ফিনিশিংয়ে তুমি এইটুকুতে যাবা। আমরা আগে সত্যটা দেখবো, আমরা যেহেতু স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, মানে বেসিক জায়গাটা নিয়ে কাজ করতেছি। সো তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো এ ভেক্টরটির উপর বি এর লম্ব বিক্ষেপ। আমরা জানি যার লম্ব বিক্ষেপ প্রথমত হচ্ছে এই যে বি এর লম্ব বিক্ষেপ কার উপর? বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এর উপর। তাহলে বি এর লম্ব বিক্ষেপ এর উপর যখন আমি নিব, তখন এই যে এটা হচ্ছে বি কস থিটা, কিন্তু এখানে থিটাটা হইতে হবে হচ্ছে, আমি যেহেতু বি এর অভিক্ষেপ নিব এর উপর, তার মানে এ আর বি এর মাঝখানে যে কোণ, ছোটো করে নিচে দেখো আমি এ বি লিখে দিয়েছি, মানে কোণটা হচ্ছে এ আর বি এর মাঝখানে কোণ। আর এখানে দেখো আমাদের এই যে বি এবং সি, এই সি ভেক্টরের লম্ব বিক্ষেপ, সি ভেক্টরের লম্ব বিক্ষেপ কার উপরে? সি ভেক্টর লম্ব বিক্ষেপ হচ্ছে বি এর উপরে। সি ভেক্টর লম্ব বিক্ষেপ বি এর উপরে, তাহলে সি কস থিটা, এই থিটাটা হচ্ছে আমাদের এই বি আর সি এর যে মধ্যবর্তী কোণ সেটা, বি আর সি এর মধ্যবর্তী কোণ এটা। তাহলে এখন এই সত্যটা পূরণ করতে হবে আমাদের। তাহলে এই সত্যটা পূরণ করতে হবে। দেখো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, আমাদের বি ভেক্টরটার মানও জানি, সি ভেক্টরটার মানও জানি, আর এ আর বি কোণ যেহেতু চেঞ্জ করতে চাই না, এটার এই কোণের মানটাও আমাদের অলরেডি বের করা আছে। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বলে দিতে পারো যে থিটার মানটা এত লাগে, থিটার মানটা এত হইতে হবে। তাহলে থিটার মানটা যদি এত হইতে হয় তাহলেই এই কন্ডিশনটা পূরণ হবে, এই কন্ডিশনটা পূরণ হবে। তাহলে আমরা বলবো যে এই থিটার মানটা যদি এত হয়, মানে এই বি এবং সি এদের মাঝখানের কোণটা যদি এত হয়, তাহলেই এই সত্যটা পূরণ করবে। এখন চাইলে আমাদের যে স্থানাঙ্কগুলো দেয়া আছে সেটা দিয়ে তুমি এই মধ্যবর্তী কোণটা একটু বের করে দেখতে পারো, যে ওই যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্ক অনুসারে আমাদের এই কোণের মানটা কত হয়। আর আমাদের এখানে কোণটা আসলে কত লাগে, কোণটা কত লাগে এটা সমান হওয়ার জন্য, জাস্ট এটা কম্পেয়ার করতে বলা হয়েছে। আমার কিন্তু এখানে স্থানাঙ্ক চেঞ্জ করতে বলে নাই, আমাকে জাস্ট কম্পেয়ার করা যে এটা কোণটা কত হইলে আসলে
তোমার এই সত্যটা, এই যে এখানে আমরা যে সত্যটা লিখলাম এই সত্যটা পূরণ করে সেটা জাস্ট বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট এটা তথ্যটা চাচ্ছে, আমরা তথ্যটা বের করে দিলাম যে কোনটা এত হইলে আসলে তারা পরস্পর, এই যে সত্যটা যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ আর বি এর উপর সি এর লম্ব অভিক্ষেপ তারা সমান হতো, এই কোণের মানটা দিয়ে যাচাই করতে বলছে যে এই কোণের মানটা কত হইলে আসলে সমান হইতো। আচ্ছা, আশা করি এটা বুঝছো বিষয়টা। আমাদের 30 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্স ওয়াই সমতলে একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ ভেক্টরের উপর লম্ব। এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো বইতেই দেখবা, এটি অনুশীলনীতে না হলে উদাহরণে এটা প্রবলেমটা দেওয়া আছে। খুবই কমন এবং পপুলার একটা অঙ্ক। এটার মধ্যে একটু ছোট ঝামেলা আছে, যে কারণে মানে প্রশ্নটা তোমরা অনেক সময় বুঝে উঠতে পারো না যে কী করতে হবে। তো এই কারণে আমি প্রশ্নটা সলভ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এক্স ওয়াই সমতলে একটি একক ভেক্টর নির্ণয় করো। আমি কিন্তু কোনো ভেক্টর দেইনি, আমি বলছি যে একটা ভেক্টর যেটা সত্যটা হচ্ছে কি তারা এক্স ওয়াই সমতলে অবস্থিত। আর আরেকটা সত্য বলছি যে সেই ভেক্টরটা হতে হবে আবার একক ভেক্টর, মানে এক্স ওয়াই সমতলে হবে, সেটা একক ভেক্টর হবে। আর আরেকটা সত্য মানবে, সেটা হচ্ছে এ ভেক্টর যেটা আমার স্থানাঙ্ক দেওয়া ছিল ওই এ ভেক্টরটার সাথে লম্ব হবে। তাহলে এই তিনটা সত্য আমাদের করতে হবে। তাহলে প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করো আমাকে যেহেতু শুরুতেই বলে দিচ্ছে যে এটা এক্স ওয়াই সমতলে অবস্থিত, তাহলে এক্স ওয়াই সমতলে থাকা মানে হচ্ছে এটার কোনো কের সহগ থাকবে না, মানে এটার জেড অক্ষের দিকে এটার কোনো মানে কের যে সহগ সেই সহগটাকে শূন্য ধরে তুমি প্রথমে আগে এই ভেক্টরটা তৈরি করো। ধরে নিলাম আমরা ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। আমি এক্স ওয়াইয়ের মান জানি না, এক্স ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে, তাহলে কিন্তু ভেক্টরটা তৈরি হয়। এখন আমাকে আবার এই ভেক্টরটাও চাই নাই, আমাকে কি বলছে ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলছে। তাহলে এইটার একক ভেক্টর কিভাবে পাওয়া যাবে? এই ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে মান দিয়ে ভাগ করলে এই ভেক্টরটার একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে একক ভেক্টর পেলাম। এই একক ভেক্টরটাকে আবার একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে স্থানাঙ্কটা দেওয়া ছিল সেই স্থানাঙ্ক থেকে যে এ ভেক্টরটা তৈরি হয়, এই এ ভেক্টরের সাথে আবার এই যে ডি ভেক্টর যেটা, সেই ডি ভেক্টরটাকে লম্ব হইতে হবে। তাহলে এ ভেক্টরটাকে যেহেতু ডি ভেক্টরের সাথে লম্ব হইতে হবে, তাহলে এই লম্বর শর্ত দিয়ে, লম্ব হওয়া মানে হচ্ছে ডট গুণফল শূন্য হবে। তো এই ডট গুণফল শূন্য ধরে কিন্তু তুমি এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন পাচ্ছ। এইটাই কিন্তু আমাদের মূল টার্নিং পয়েন্ট, যেটা আমাদের মানে এটা না হলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম না, কারণ আমার এক্স ওয়াইয়ের তো মান দেওয়া নেই। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা পেলাম, এইবার আমি ওই একক ভেক্টরের মধ্যে দেখো, একক ভেক্টরের মধ্যে যদি আমি ওয়াইয়ের জায়গায় এই যে ওয়াইয়ের স্থলে আমি যদি এই মানটা বসাই দিই, তাহলে বসাই দিলে দেখো উভয় পক্ষ থেকে এক্স কমন নিয়ে এসে কাটাকাটি করে ফেলা যায়, এবং এটাকে সরলীকরণ করলে আমি কিন্তু সেই একক ভেক্টরটা পেয়ে গেছি। এখানে কিন্তু দেখো কোনো এক্স ওয়াই নাই। খুবই চমৎকার একটা অঙ্ক। তোমাকে বলছে যে একটা ভেক্টর, এখানে দেখো তিনটা সত্যই কিন্তু পূরণ হচ্ছে। একটা ভেক্টর যেটা এক্স ওয়াই তলে অবস্থিত, সেটার আবার একক ভেক্টর নিয়েছি আমরা তার মান দিয়ে ভাগ করে। তো সেটার একক ভেক্টর নিয়ে তারপরে আবার কি করেছি, সেটাকে আবার আরেকটা সত্য পূরণ করেছি, সেটা হচ্ছে ওই ভেক্টরটা এর সাথে সেটা লম্ব ছিল কিভাবে, ডট গুণফল 0 ধরে নিয়েছি আমরা। তো সেখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করছি। আর এখানে মান বের করার ক্ষেত্রে দেখো, আমরা মান বের করার ক্ষেত্রে এই যে এটা যেহেতু এক্স ওয়াই তলে অবস্থিত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার রুট আমরা কিন্তু মানটা এই অবস্থাতেই রাখবো, এবং পরে গিয়ে এখান থেকে যেন এক্স কমন নিয়ে বের করে কাটাকাটি করে ফেলা যায় সেই চেষ্টাটা করব। প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন হলো, আমাদের বলছে যে এখানে এটা আমি আর করাবোই না, এটা জাস্ট তোমাদের কোশ্চেনগুলো দিয়ে রাখতেছি। আমি প্রশ্ন দেখাচ্ছি যে কত রকম প্রশ্ন আসলে করা যেতে পারে। দুটা ভেক্টরকে যোগ করবা, এ আর বি, আর বি আর সি যোগ করবা, করে দেখাবা যে ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা বা সমান্তরাল কিনা। এ আর বি যোগ করলে নতুন একটা ভেক্টর তৈরি হবে, বি আর সি যোগ করলে নতুন একটা ভেক্টর তৈরি হবে।
আমরা যেহেতু যে কোনো দুইটা ভেক্টর লম্ব কিনা সমান্তরাল কিনা এগুলো যাচাই করতে শিখেছি, সো এখানে এটা যোগ করার পরে নতুন ভেক্টর তৈরি করে সেটাও আমরা যাচাই করতে পারবো। সো এটি আর সলভ করছি না, এটা তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে আমরা এটি কোণের মান বের করে তুমি দেখাতে পারো যে এটা পরস্পর সমান্তরাল কিনা বা লম্ব কিনা, অথবা ডট গুণন বা ক্রস গুণন। তো আমাদের যেহেতু এখানে দেখো একটা টেকনিক্যাল বিষয় বলি, সেটি হচ্ছে এখানে যদি একসাথে দুইটা প্রশ্ন চায় যে লম্ব কিনা এবং সমান্তরাল কিনা দুটো একবারে দেখাবা, তাহলে আমরা কোণ বের করলে আমাদের একবারে ফলাফলটা হয়ে গেল। আমরা আবার আলাদাভাবে ডট গুণফল 0 হয় কিনা ক্রস গুণফল 0 হয় কিনা দুইবার দেখানোর দরকার হচ্ছে না। আমি জাস্ট কোণের মানটা বের করলেই কিন্তু আমার সকল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। এটা 90 ডিগ্রি হলে লম্ব, 0 হলে সমান্তরাল, আর 90 ডিগ্রি বা 0 কোনোটা না হলে এটি লম্বও না সমান্তরালও না। আচ্ছা, এখন দেখো ছোট ছোট কিছু জিনিস দেখে একটু। 32 নম্বর প্রশ্ন, এ এবং -b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা আসলে কোনো ম্যাথই না, আমি জাস্ট একটা ছোট্ট একটা বেসিক ক্লিয়ার করার জন্য এটা দিছি। অনেকে এই জায়গাতে ঝামেলা সৃষ্টি হয় তোমাদের। সেটা হচ্ছে এ ভেক্টরের সাথে আমি -b ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছি। অলরেডি আমার এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা ছিল। এখানে তোমরা দেখে যারা নতুন দেখতেছো ভিডিওটা, তাদের কাছে মনে হতে পারে এই কোণ আবার কোত্থেকে আসলো। এটা আমরা একটা ধারাবাহিকভাবে সলভ করতেছি, যেহেতু এ আর বি এর মধ্যবর্তী কোণটা আমাদের অলরেডি বের করা ছিল। এখন আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ চাচ্ছি না, আমি চাচ্ছি এ এবং -b এর মধ্যবর্তী কোণ। তো একটা ভেক্টরের ঋণাত্মক ভেক্টর কী করলে পাওয়া যায়? এটাকে পুরো 180 ডিগ্রি উল্টাই দিলে ওই ভেক্টরটার একটা ঋণাত্মক ভেক্টর পাওয়া যায়। মানটা ঠিকই থাকে, এটার ডিরেকশনটাকে 180 ডিগ্রি উল্টে দিতে হয়। তাহলে আমার এই কোণটা যদি 65.21 হয়, তাহলে 180 ডিগ্রির থেকে এই কোণটা বাদ দিলেই তো আমি এই পাশের কোণটা পাচ্ছি। তাহলে এ এর সাথে -b এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। খুব সহজ না? দেখো খুব সহজেই এটা করে ফেলতে পারছো। আচ্ছা, এরপরে আসো, এইবার যদি তোমাকে বলে 33 নম্বরে এ আর বি এর ভেক্টর দ্বয়ের এ এবং -b ভেক্টরের লব্ধির মান নির্ণয় করো। এ ভেক্টরের মানও জানি, বি ভেক্টরের মানও জানি, তাদের মধ্যবর্তী যে কোণ, এখানে দেখো যেহেতু -b এর মধ্যে তোমার লব্ধি বের করতে বলছে, তাহলে এই কোণটা ইউজ করবা হচ্ছে এই যে একটু আগে যেটা করলাম এই কোণ দিয়ে করবা। অথবা তুমি চাইলে এখানে মাইনাস নিয়েও ওই যে 65 যেটা কোণ, ওই কোণটা নিতে পারো। তবে এখানে যদি 65.21 যে কোণটা আছে ওইটা যদি ইউজ করো, তাহলে এখানে মাইনাস চিহ্ন ইউজ করবা। তার মানে তখন এ আর বি এর মাইনাস হবে। আর সেটা না করে যদি তুমি নতুন কোণটা ইউজ করো, এই যে এ ভেক্টরটা হচ্ছে এখানে আর -b ভেক্টরটা হচ্ছে এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ আমরা অলরেডি বের করেছি। তো এখানে লব্ধি নেওয়ার সময় কিন্তু আমরা শুধু পরম মানগুলো নিব, এখানে কিন্তু অবশ্যই মাইনাস বসাবা না। এখানে বি ভেক্টরটার মানটা শুধু মান বসাবা, আর এই কোণের মানটা নতুন কোণ নিলে এই নতুন কোণের মধ্য দিয়েই তোমার এটা বিয়োগ করার কাজটা হয়ে যাবে। আমি আরেকবার একটু ক্লিয়ার করছি তোমাদের, এই জায়গাটা অনেকে ঝামেলা বাঁধাও। আমি যদি এই যে -b করার পর যে নতুন কোণটা তৈরি হয়েছে, আমি যদি এই কোণটা বসাই, এটা দিয়ে অলরেডি আমার এই -b এর সাথে লব্ধিটা হয়ে গেছে, তখন এখানে আর মাইনাস নেওয়ার দরকার নেই। আর তুমি যদি এখানে মাইনাস নাও, তাহলে এই কোণের মানটা এটা এই নতুন কোণটা নিবা না, পুরনো কোণটা নিবা। পুরনো কোণ যেটা, ওই কোণটা নিবা, তাহলে তুমি মাইনাস দিয়ে দেখো ওই একই রেজাল্ট পাবা। একটু করে দেখতে পারো, একই রেজাল্ট পাবা। আচ্ছা, আমাদের 34 নম্বর প্রশ্ন যেটা, এটাও আমাদের সেই পুরনো প্রশ্নগুলোরই ধারাবাহিকতা। এখানে দেখো ত্রিভুজ ও এ বি, আমরা যদি এখানে ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি, তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা হচ্ছে ও এ বি আর একটা হচ্ছে ও বি সি। এখন এই দুইটা ত্রিভুজ নিয়ে নানান রকম কম্পেয়ার করতে বলতে পারে, যে দুইটা ত্রিভুজ সমান কিনা, দুইটা ত্রিভুজ একটার অর্ধেক কিনা, এটা দুইটার মধ্যে কোনটা সমকোণী ত্রিভুজ, বা দুইটার মধ্যে কোনটা সমবাহু ত্রিভুজ, মানে নানান রকম তোমাকে কম্পেয়ার করতে পারে, নানান রকম সত্য প্রমাণ করতে বলতে পারে। এখানে জাস্ট বলছে যে এই দুইটা ত্রিভুজের কোনটাকে রং করতে বেশি খরচ হবে। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে যার ক্ষেত্রফল বেশি এলাকার রং করতে লাগলে বেশি খরচ হবে। তার মানে আমাকে চেক করতে হবে এই দুটো ত্রিভুজের কোনটার ক্ষেত্রফল বেশি। তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু জানি ওই যে সংশ্লিষ্ট বাহু যে দুটা,
ধরো আমি এ আর এ বি ও এ বি নিয়ে যদি করি তাহলে এ ক্রস বি করে তার মান নিয়ে তাকে অর্ধেক করব, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, মানটা বের হয়েছে এত। আর বি আর সি দিয়ে যদি আমি এটা করতে চাই তাহলে বি আর সি ক্রস গুণন করে তার মান নিয়ে তাকে অর্ধেক করব, তাহলে আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল কোনটার বেশি, এই যে ওবিসি, তার মানে এটার অঙ্ক করতে বেশি খরচ হবে। সহজ কোশ্চেন। এখানে বলছে দেখো যে এটাও আমাদের অলরেডি ওই যে 10 নম্বর যে প্রশ্নটা সলভ করেছিলাম আমরা, সেই প্রশ্নটার মতোই জাস্ট একটু কম্পেয়ার করতে বলছে যে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, বি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে তার চেয়ে ছোট নাকি বড় কোণ তৈরি করে, এটা জাস্ট তুলনা করতে বলছে। তো আমরা কিন্তু শিখেছি যে কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে কোণ তৈরি করার আমাদের যে প্রসেসগুলো, সেইটা যদি তুমি একটু অ্যাপ্লাই করো, আমরা কিন্তু জানি যে কোনো একটা ভেক্টর, ধরো এ ভেক্টর যদি এক্স অক্ষের সাথে কোণ তৈরি করতে হয় তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক দিয়ে এটার মান, স্থানাঙ্ককে তার মান দিয়ে ভাগ করবা, তাহলে তুমি এই কোণটা পেয়ে যাবা। তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে সেটা তুমি পেয়ে গেলা। এবার আচ্ছা, তাহলে দেখো এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কি বলছে, এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, বি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে তার চেয়ে ছোট নয় বড় কোণ তৈরি করে। আমরা বি ভেক্টর যেটা স্থানাঙ্ক দেওয়া ছিল, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা বাসায় বসে করবা। বি ভেক্টরটার যে স্থানাঙ্ক দেওয়া ছিল সেটা দিয়ে বি ভেক্টর তৈরি করবা, এবং সেই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে সেটা বের করবা, এবং এই কোণটার সাথে কম্পেয়ার করবা যে ওই কোণটা বড় নাকি এই কোণটা বড়, এটা কতটুকু বড় কতটুকু ছোট, এটি আশা করি অবশ্যই বের করতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমরা একদম বেসিক লেভেল থেকে ছোট ছোট করে 35টা ম্যাথ সলভ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সংক্রান্ত যে বেসিক ম্যাথের যে সিরিজটা, প্রথম এবং দ্বিতীয় পর্ব, এই 2 পর্ব শেষ হলো। আমরা তৃতীয় পর্বে গিয়ে এই সবগুলোকে মিলে একটু বিশেষ কিছু অ্যানালাইসিস করব, এবং এই স্থানাঙ্কটা কার্টেসীয় স্থানাঙ্ক না দিয়ে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়গুলো দেখব, আরও কিছু অ্যানালাইসিস করব। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তোমাদের। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।